হ্যালো স্টুডেন্ট, আজ আমরা নতুন ভিডিওতে নতুন টপিকস নিয়ে আলোচনা করব ফিজিক্সের আমরা লাইটের পড়েছিলাম লেকচার 2। আজ আমরা পড়ব লাইটের লেকচার 3। আজ আলোচনা করব আমরা লেন্সের কিছু যেগুলো রিমেনিং টপিকস আছে প্লাস মানুষের চোখ এই সংক্রান্ত নিয়ে আমরা আলোচনা করব। আর সৌরবর্ণালী ফ্রাউনহফার রেখা। তো শুরু করা যাক। যদি কোনো উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ হয়, তাহলে তা কোনো বস্তুর প্রতিবিম্বের যে প্রতিবিম্ব গঠন করে তার ক্ষেত্রফল যদি এ হয়, তার সাথে ফোকাস দৈর্ঘ্যের কী সম্পর্ক? না, প্রতিবিম্বের ক্ষেত্রফল ফোকাস দৈর্ঘ্যের বর্গের সাথে সমানুপাতিক। কোনো উত্তর লেন্স বা অবতল লেন্স যে প্রতিবিম্ব গঠন করছে, সেই প্রতিবিম্বের ক্ষেত্রফলের সাথে সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে এইটা। এবারে নেক্সট কোশ্চেন, যে উত্তর লেন্সকে আমরা কনভার্জিং লেন্স বা অভিসারী লেন্স কেন বলি? না, উত্তর লেন্সকে অনেকগুলো প্রিজমের সমষ্টি হিসেবে মনে করা যায়। এই একটা প্রিজম যাদের ভূমি আলোক কেন্দ্রের দিকে থাকে। তাহলে উত্তর লেন্স কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের সমষ্টি যাদের ভূমি আলোক কেন্দ্রের দিকে থাকে। এবার প্রিজম থেকে যখন কোনো রশ্মি যায়, মাধ্যমের প্রতিসরণকের থেকে প্রিজমের উপাদানের প্রতিসরণক যদি বেশি হয়, সর্বদা ভূমির দিকে বেঁকে যায়। রেটা কোথায় বেঁকে যায়? ভূমির দিকে বেঁকে যায়। এই জন্য উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। তাহলে যদি অপশন থাকে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, কারণ উত্তর লেন্স কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের সমষ্টি যাদের ভূমি আলোক কেন্দ্রের দিকে থাকে, তাহলে তখন এই অপশনে দাগ দিতে হবে। আর অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলা হয়? না, অবতল লেন্সও কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের সমষ্টি, কিন্তু এক্ষেত্রে তাদের ভূমি হচ্ছে আলোক কেন্দ্র থেকে দূরের দিকে। ভূমি এইটা, এরও ভূমি এটা আলোক কেন্দ্র থেকে দূরের দিকে। আর যখনই কোনো রে প্রিজমে এসে পড়ে, যদি প্রিজমের প্রতিসরণক মাধ্যমের থেকে বেশি হয়, তাহলে সর্বদা ভূমির দিকে বেঁকে যায়। এই জন্য উত্তর লেন্সকে অভিসারী আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। তাহলে কি বললাম? অবতল লেন্সের ক্ষেত্রে প্রিজমের ভূমিগুলো আলোক কেন্দ্র থেকে দূরের দিকে থাকে, আর উত্তর লেন্সের ক্ষেত্রে প্রিজমের ভূমি আলোক কেন্দ্রের দিকে থাকে। তাহলে প্রিজমের ভূমি আলোক কেন্দ্রের দিকে থাকে যদি বলে কোন উত্তর লেন্সের ক্ষেত্রে, প্রিজমের ভূমি আলোক কেন্দ্রের দিকে থাকে কার ক্ষেত্রে? না, উত্তর লেন্সের ক্ষেত্রে। উত্তর লেন্স, তাহলে প্রিজমের ভূমি আলোক কেন্দ্রের বিপরীতে থাকে অবতল লেন্সের ক্ষেত্রে। এই জন্য উত্তর লেন্সকে অভিসারী, অবতল লেন্সকে অপসারী বলা হয়। এবারে যে প্রায় কোশ্চেন থাকে চাকরির পরীক্ষাতে, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বেতার তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড, এগুলো কাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, কে কার মাঝে থাকে। তো এগুলো আমরা কি করে মনে রাখবো? মনে রাখার জন্য একটা টেকনিক বলছি আমি, সেই টেকনিকটা মনে রাখলেই তো কে কার মাঝে আছে সেগুলো উত্তর দেওয়া যাবে। সেই টেকনিকটা কি? না, ফার্স্টে আমরা টেকনিকটা লিখছি, তারপরে প্রতিটা ওয়ার্ড আমরা এক্সপ্লেন করব। গে অদ্যতে আমি বেতন পাবো। এখানে যে এটার কোনো মানে, অদ্যতে কোনো মানে নাও হতে পারে, তো সেটা কোনো মিনিংফুল ওয়ার্ড নাও হতে পারে, কিন্তু আমি এই শ্লোকটাকে মেলাবার জন্য এখানে অদ্যতে এই ওয়ার্ডটা ব্যবহার করেছি। তাহলে এখানে গে মানে গামা, তাহলে গটা হচ্ছে গামা রশ্মি। গে এ আসছে, এ মানে এক্স রশ্মি। তারপরে এখানে কি জন্য অদ্যতে ব্যবহার করলাম? না, একটা অবলোহিত আর আরেকটা এখানে অতি বেগুনি রশ্মি, তো দুটো অকে কনফিউজ হয়ে যাব, ওই জন্য তাদেরকে ডিস্টিংগুইশ করার জন্য এখানে অদ্যতে ব্যবহার করেছি। তাহলে অতি বেগুনি, তাহলে এইটা হয়ে যাবে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি। তারপরে দ মানে দৃশ্যমান, তারপরে এলো দৃশ্যমান রশ্মি, দৃশ্যমান। এবারে আরেকটা যে আসছে সেটা একবার অতি বেগুনি হয়ে গেছে, এবারে অবলোহিত, এবার মাইক্রোওয়েভ। তারপরে আসছে বেতার, এই বটা বেতার, তারপরে পাওয়ার তরঙ্গ। তাহলে আমরা কি কি পেলাম? যে গে অদ্যতে আমি বেতন পাবো, গ মানে গামা রশ্মি, তারপর এ মানে এক্স রশ্মি,
তারপর ত অতি বেগুনি, তারপর দৃশ্যমান। এখানে দুটো ছিল, এই দুটো কে পার্থক্য নির্ধারণ করার জন্যই আমি এখানে একটা লাগিয়েছি। তাহলে এই আর মিলে অতি বেগুনি হলো, এটা অবলোহিত হলো, এটা মাইক্রো পরেরটা, তারপরেরটা হচ্ছে বেতার, তারপরটা পাওয়ার তরঙ্গ। তাহলে এবার যদি বলে দৃশ্যমান রশ্মি কোন দুটো রশ্মির মাঝে থাকে, তাহলে দৃশ্যমান থাকবে অতি বেগুনি আর অবলোহিতর মাঝে। এবার যদি বলে মাইক্রো কার কার মাঝে থাকে, মাইক্রো থাকবে অবলোহিত আর বেতারের মাঝে। যত আমরা এখান থেকে বাম দিক থেকে ডান দিকে যাব, তরঙ্গ দৈর্ঘ্য বাম দিক থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে মানেই কম্পাঙ্ক কমবে। তাহলে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি পাওয়ার, তারপরে কার বেতার তরঙ্গ, সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কার গামা। আবার শক্তি সমান হয়, শক্তি সমান hc বাই ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, তাহলে গামার শক্তি সব থেকে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, শক্তি বেশি তরঙ্গ দৈর্ঘ্য কম। আর যত এদিকে যাব তত কম্পাঙ্ক কমবে, মানে গামার কম্পাঙ্ক সব থেকে বেশি। এবার যদি বলে যে অতি বেগুনি কার কার মাঝে আছে, তাহলে অতি বেগুনি আছে এক্স রশ্মি আর দৃশ্যমানের মাঝে। তাহলে এখান থেকে আমরা যে কোনো রশ্মি কার কার মাঝে আছে সেটা আমরা সহজেই বার করতে পারবো। এবারে দুই একটার তরঙ্গ দৈর্ঘ্যের মান জেনে রাখা দরকার। যেমন গামা 0.01, গামা রশ্মি হচ্ছে 0.01 অ্যাংস্ট্রম থেকে এ মাথায় 0 মানে হচ্ছে অ্যাংস্ট্রম, 0.01 অ্যাংস্ট্রম থেকে 1.4 অ্যাংস্ট্রম। তাহলে গামার তরঙ্গ দৈর্ঘ্যের মান, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান 0.01 অ্যাংস্ট্রম থেকে 1.4 অ্যাংস্ট্রম। দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্যের মান, দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। এর মধ্যে কার সব থেকে বেশি হবে, লালের বেশি হবে। তাহলে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম হচ্ছে দৃশ্যমান আলো। এবার হার্জিয় বেতার তরঙ্গকে আবার বলা হয় হার্জিয় তরঙ্গও বলা হয়, যেগুলো টেলিভিশনের জন্য তরঙ্গ, রেডিওর জন্য, সেগুলো সব বেতার তরঙ্গ। তাহলে বেতার তরঙ্গকে আরেকটা কি বলা হয়, হার্জিয় তরঙ্গ। এর কম্পাঙ্ক পাওয়ারের, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, শুধু পাওয়ারের থেকে কম। তাহলে সব থেকে বেশি যদি পাওয়ার তরঙ্গ না থাকে, বেতার তরঙ্গ অপশন থাকে, তাহলে বেতার তরঙ্গে দাগ দিতে হবে। বেতার তরঙ্গের কম্পাঙ্কের রাশিমালা যদি জিজ্ঞাসা করে, আর যদি বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি থেকে 2.5 ইন্টু 10⁻6 সেমি। তাহলে কি বললাম, 10 সেমি থেকে 2.5 ইন্টু 10⁻6 সেমি। গামার কত হলো, 0.01 অ্যাংস্ট্রম থেকে 1.4 অ্যাংস্ট্রম, এটা গামার হলো। দৃশ্যমানের 4000 অ্যাংস্ট্রম থেকে 8000। আর বেতারের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 10 সেমি থেকে 2.5 ইন্টু 10⁻6 সেমি। তাহলে কি দেখলাম, যে বেতারের তরঙ্গ দৈর্ঘ্য গামার থেকে অনেক বেশি। তাহলে বেতারের তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক, তাহলে বেতারের শক্তি কম হবে। তাহলে শক্তি সব থেকে কার বেশি, গামা। তাহলে যত আমরা ডান দিকে যাব শক্তি তত কমবে। এবারে আগের ক্লাসে আমরা ক্যামেরা পড়েছিলাম, তো ক্যামেরা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি, ক্যামেরাতে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা কি না, সদ ও উল্টো, মানে সদ ও অবশীর্ষ। অবশীর্ষ মানে ইনভার্টেড, সদ মানে হচ্ছে রিয়েল। তাহলে ইংলিশে হলে হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, বাংলাতে সদ এবং অবশীর্ষ। বিক্ষেপণ ইংলিশ নাম হচ্ছে স্ক্যাটারিং। তো স্ক্যাটারিং বা বিক্ষেপণ সংক্রান্ত কতগুলো জিনিস। স্ক্যাটারিং, এক নাম্বার যদি বলে সিভি রামন নোবেল পুরস্কার পায় কি জন্য, তো আলোর বিক্ষেপণ সংক্রান্ত কিছু ইনভেন্ট করার জন্য সিভি রামনকে নোবেল প্রাইজ দেওয়া হয়। 2 নম্বর কুয়াশার মধ্যে দেখতে সাহায্য করে, আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে কুয়াশার মধ্যে আমরা দেখতে পাই, তো সেখানেও আমাদেরকে বলতে হবে বিক্ষেপণ। বিক্ষেপণ অ্যাকচুয়াল লাল বর্ণের জন্য বিক্ষেপণ সব থেকে কম, তাই লাল বর্ণের জন্য লাল বর্ণকে ভালো করে দেখা উচিত ছিল, কিন্তু লাল বর্ণের চেয়ে হলুদ বর্ণ বেশি চোখে সংবেদনশীল, এজন্য কুয়াশাতে দেখতে সাহায্য করে হলুদ বর্ণ। আর কোন প্রপার্টি বা কোন ধর্মের জন্য, তখন আমরা বলবো বিক্ষেপণ। বিক্ষেপণের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কী সম্পর্ক না, বিক্ষেপণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতিক।
এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বিক্ষেপণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতিক। লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লালের বিক্ষেপণ কম। তাহলে বিক্ষেপণের সাথে তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে নির্ভর করে? না, বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য লালের সব থেকে কম, তাই বিক্ষেপণ হবে সব থেকে বেশি। এবারে নেক্সট হচ্ছে যে কাঁচ, রঙিন কাঁচকে যদি আমরা গুঁড়ো করে দিই, রঙিন কাঁচ গুঁড়ো হয়ে গেলে, রঙিন কাঁচ গুঁড়ো হয়ে গেলে সাদা দেখায়। কি জন্য রঙিন কাঁচ গুঁড়ো হয়ে গেলে সাদা দেখায়? না, রঙিন কাঁচ যখন গুঁড়ো হয়ে যাবে বেধগুলো খুব কম হবে। বেধগুলো যদি কম হয়ে যায় তাহলে আলোর শোষণ হবে না, বিক্ষিপ্ত প্রতিফলন হবে, তাই রঙিন কাঁচ গুঁড়ো দেখায়। তাহলে যদি আমার অপশন থাকে রঙিন কাঁচ গুঁড়ো হলে সাদা দেখায়, তাহলে কি বলবো? এক, বিক্ষিপ্ত প্রতিফলন ও বিক্ষেপণ। তাহলে বিক্ষেপণ ও বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে এখানে দাগ দিতে হবে। তাহলে কি বললাম? যে শোষণ হয় না আলো, শুধু বিক্ষিপ্ত প্রতিফলন হয়। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন আর বিক্ষেপণ এই দুই কারণের জন্য রঙিন কাঁচকে গুঁড়ো করে দিলে সাদা দেখায়। এবারে নেক্সট হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখানোর কারণ কি? তো সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রেখার কাছে থাকে, অর্থাৎ আমাদের থেকে অনেক দূরে থাকে। যখন অনেক দূরে থাকবে তখন বিক্ষেপণ বা আলোকরশ্মি নিজের পথ থেকে সরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে ক্রমশ যদি সরতে সরতে আসে তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লাল সব থেকে কম সরবে। লাল যদি কম চ্যুতি হয় তাহলে লাল আমাদের চোখে এসে পৌঁছাতে পারবে। এই জন্য সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। আর আকাশের নীলিমার কারণ যদি বলে সেক্ষেত্রেও হবে বিক্ষেপণ। তাহলে সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখানোর কারণ বিক্ষেপণ, আকাশ নীল দেখানোর কারণ হচ্ছে বিক্ষেপণ। এবার আমি একটু আগে বলেছিলাম অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি আর অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি। অবলোহিত রশ্মি চর্চার জন্য ব্যবহৃত হয় রক সল্ট সিমেন্ট। কী করে মনে রাখবো? অবহেলা অবলোহিত, আর রক সল্ট, সল্ট সহজেই পাওয়া যায়, এজন্য রক সল্ট প্রিজমের সাহায্যে আমরা অবলোহিত রশ্মির চর্চা করি। তাহলে যদি বলে অবলোহিত রশ্মির স্টাডি করার জন্য, ইংলিশে এটা অতি বেগুনি হচ্ছে আলট্রাভায়োলেট আর এটা ইনফ্রা। অবলোহিত ইংলিশ নাম হচ্ছে ইনফ্রা রে। রশ্মি চর্চার জন্য, স্টাডির জন্য আমরা ব্যবহার করি রক সল্ট প্রিজম। আর অতি বেগুনি রশ্মি চর্চার জন্য কোয়ার্জ প্রিজম, কোয়ার্জ প্রিজম। আগের দিন আমরা বলেছিলাম যে কোনো যখন লেন্সের মধ্যে দিয়ে রে যায় তখন লাল বর্ণ দূরে, লাল বর্ণের ফোকাস দৈর্ঘ্য বেশি, ওই জন্য লাল বর্ণের জন্য প্রতিবিম্ব দূরে পায়, বেগুনি বর্ণের জন্য কাছে পেয়ে যায়। তাহলে এই মধ্যে লাল আর বেগুনির মধ্যে যে ব্যবধান সেটা অনুদৈর্ঘ্য ফোকাস। আর যদি অনুপ্রস্থ বলে বা ট্রান্সভার্স বলে তাহলে অনুপ্রস্থের ক্ষেত্রে কি হবে? অনুপ্রস্থের ক্ষেত্রে হবে যে লালের জন্য যে প্রতিবিম্বটা পাচ্ছি তার হাইট, আর বেগুনির জন্য এটা যদি আমরা লালের জন্য পাই, ধরলাম এটা লাল বর্ণের জন্য প্রতিবিম্ব, এটা বেগুনি বর্ণের জন্য প্রতিবিম্বের হাইট, এই দুটো হাইটের লাল বর্ণ আর বেগুনি বর্ণের জন্য প্রতিবিম্বের উচ্চতার যে পার্থক্য তাকে বলে ট্রান্সভার্স ক্রোমাটিক এভারিয়েশন, ট্রান্সভার্স ক্রোমাটিক এভারিয়েশন বা অনুপ্রস্থ বা তির্যক বর্ণাপেরণ। তাহলে বর্ণাপেরণ কার ক্ষেত্রে হয়? এটাও আগের ক্লাসে বলা হয়েছিল, শুধুমাত্র সাদা আলোর জন্য বর্ণাপেরণ হয়। আর বর্ণাপেরণের কারণটা কি? না, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বর্ণাপেরণের কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য। সমবর্তন কার হয়? না, আলোর হয়। সমবর্তন, আলোর সমবর্তন বা ইংলিশে বলে পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন শব্দের হয় না, শুধুমাত্র আলোর হয়। পোলারাইজেশনটা কি? পোলারাইজেশন হচ্ছে যে আলোক রশ্মি বিভিন্ন দিকে কাঁপতে পারে, এই দিকে এই দিকে নানা দিকে কাঁপতে পারে। মানে এভাবে যদি বড় করে দেখায়, আলোক রশ্মি এই দিকে কাঁপলো, এই দিকে কাঁপলো। যদি আমি কম্পনটাকে একটা কোনো বিশেষ দিকে সীমাবদ্ধ করে দিই যে এইভাবে এইভাবে কাঁপবে বা এইদিকে কাঁপবে, তাহলে তখন বলা হয় পোলারাইজড হয়ে গেছে, মানে সমাবর্তিত হয়েছে। তাহলে সমাবর্তন হয় কার? আলোর হয়, শব্দের হয় না। এবার শুদ্ধ বর্ণালী বা পিওর স্পেকট্রাম, পিওর স্পেকট্রাম বা শুদ্ধ বর্ণালী। শুদ্ধ বর্ণালী কাকে বলে? না, যে বর্ণালীতে প্রতিটা বর্ণকে আলাদা আলাদা করে ভালোভাবে স্টাডি করা যায়
তাকে বলা হয় শুদ্ধ বর্ণালী। তো শুদ্ধ বর্ণালী গঠন করতে গেলে কি করতে হবে? 1 নাম্বার সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ নিতে হবে। কি বললাম না, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ নিতে হবে। 2 খুব সরু ছিদ্রের মধ্য দিয়ে আলোকরশ্মিকে পাঠাতে হবে। প্রিজমকে এমনভাবে রাখতে হবে যাতে হলুদ বর্ণের জন্য ন্যূনতম চ্যুতি ঘটে। তাহলে এই কারণগুলো আমাদেরকে এই যদি আমরা শুদ্ধ বর্ণালী গঠন করতে চাই, তাহলে 3টে শর্ত, যে 3টে শর্ত বললাম, সেই 3টে শর্ত যদি মেনে চলা হয় তাহলে শুদ্ধ বর্ণালী গঠন করতে পারা যাবে। এবার দুটো রেখা, ফ্রনহোফার রেখা আর টেলুরিক রেখা। ফ্রনহোফার রেখা কি, আর টেলুরিক রেখা, টেলুরিক। তো ফ্রনহোফার রেখা কি না, সূর্য রশ্মি যখন আলোকমণ্ডলে এসে প্রবেশ করে, আলোকমণ্ডলটা কি না, সূর্য প্রথমে যেখানে থাকে একেবারে কোর সেন্টার, সেটাকে আমরা যদি বলি ফটোস্ফিয়ার, তারপরে আসে বর্ণমণ্ডল বা ক্রোমাটোস্ফিয়ার। এটা হচ্ছে ফটোস্ফিয়ার, আর এটা ক্রোমাটোস্ফিয়ার, বাংলাতে বলে বর্ণমণ্ডল, আর এটা আলোকমণ্ডল। তাহলে ফটোস্ফিয়ার ছেড়ে যখন বর্ণমণ্ডল বা ক্রোমাটোস্ফিয়ারে আসে, তখন সূর্যরশ্মির কিছু বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষিত হয়। তাহলে যখন এই বর্ণমণ্ডল ভেদ করে সূর্যরশ্মি পৃথিবীর দিকে আসতে থাকে, তখন সূর্যরশ্মিতে কিছু কালো রেখা দেখা যায়। এই কালো রেখাগুলোকেই বলা হয় ফ্রনহোফার রেখা। তাহলে ফ্রনহোফার রেখার কারণ কি না, বর্ণমণ্ডলে কিছু গ্যাস বা অন্য কোনো পদার্থ দ্বারা বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের আলোর শোষণ, সেটাই হচ্ছে ফ্রনহোফার রেখা। আর ফ্রনহোফার রেখা কোন সূত্রের সাহায্যে আলোচনা করা যায় না, কারশফের সূত্র। তাহলে ফ্রনহোফার রেখা কারশফের সূত্রের সাহায্যে আলোচনা করা যায়। এবার টেলুরিক রেখা কি না, সূর্যরশ্মি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে এসে প্রবেশ করে, পৃথিবীর বায়ুমণ্ডলে ধূলিকণা, জলকণা বা অন্যান্য গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড কর্তৃক আলোর যে শোষণ হয়, তার জন্য কিছু কালো রেখা দেখা যায়, সেটাকে বলে টেলুরিক রেখা। তাহলে টেলুরিক রেখার উৎপত্তির কারণ হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা ভাসমান পদার্থ এবং গ্যাসীয় পদার্থ কর্তৃক আলোর শোষণ। কিন্তু ফ্রনহোফার রেখার উৎপত্তির কারণ হচ্ছে বর্ণমণ্ডল বা ক্রোমাটোস্ফিয়ারে থাকা গ্যাসীয় পদার্থ কর্তৃক আলোর শোষণ। এবার পরিপূরক বর্ণ বা কমপ্লিমেন্টারি কালার, মানে যে দুটো রং মিশিয়ে সাদা রং পাওয়া যায় তাদেরকে বলা হয় পরিপূরক বর্ণ। যেমন যদি আমরা লাল প্লাস সবুজ নিই, লাল প্লাস সবুজ আমরা কি পাবো, লাল আর সবুজকে যদি মেশানো হয় তাহলে হলুদ কালার পাওয়া যাবে। আর লাল প্লাস নীলকে কি পাওয়া যাবে, লাল প্লাস নীল আমরা পাবো ম্যাজেন্টা। এটা লাল প্লাস নীল। এবার নীল প্লাস হলুদ যদি নিই, নীল প্লাস হলুদ সমান আমরা পাবো সাদা। তাহলে নীল আর হলুদকে আমরা বলবো পরস্পরের পূরক। আবার সবুজ প্লাস ম্যাজেন্টা, এটাও সাদা পাওয়া যাবে, সবুজ প্লাস ম্যাজেন্টা সমান সাদা। তাহলে যদি কোশ্চেন থাকে সবুজের পরিপূরক বর্ণ কি, তখন বলবো ম্যাজেন্টা। এবার ম্যাজেন্টা যদি অপশন না থাকে তাহলে বলবো লাল এবং নীল। তাহলে সবুজ প্লাস লাল প্লাস নীল মিলে হচ্ছে সাদা, আবার নীল প্লাস হলুদ মিলে হচ্ছে সাদা। লাল প্লাস সবুজ মেশালে আমরা কি পাবো, লাল প্লাস সবুজ মেশালে পাবো হলুদ। তাহলে ম্যাজেন্টা হচ্ছে লাল আর নীলের মিশ্রণ, লাল আর নীলের মিশ্রণকে আমরা বলবো ম্যাজেন্টা। এবার রামধনু বা রেনবো, রামধনু গঠনের কারণ কি কি। 1 নাম্বার হচ্ছে বিচ্ছুরণ বা ডিসপারশন, 2 নাম্বার হচ্ছে বিচ্ছুরণ বা ডিসপারশন, 2 নাম্বার হচ্ছে প্রতিসরণ, আর 3 নাম্বার বললাম প্রতিসরণ, আর 3 নাম্বার কি হতে পারে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে ইংলিশে হচ্ছে ডিসপারশন, রিফ্রাকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর রামধনু কোথায় দেখা যায়, রামধনু দেখা যায় সূর্যের বিপরীতে। এবার একটু আগে বলেছিলাম, আগের ক্লাসেও বলেছিলাম যে লেন্সের বর্ণাপরণের জন্য কে দায়ী,
না আলোর বর্ণের সাথে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন? তাহলে বর্ণাপেরণের জন্য দায়ী বর্ণের সাথে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন। প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা সাদা আলো পাঠাই তাহলে 7টা কালারে বিভক্ত হয়ে যায়। তো কোন কালার কিভাবে আসে? না ভিপ জিওর যদি আমরা মনে রাখি বা বেনিয়া সহকলা, তাহলে সব থেকে দূরে আমরা কাকে পাবো? রেডকে পাবো। এটা ভায়োলেট মানে বেগুনি, আর সব থেকে দূরে পাবো রেডকে। তাহলে লালের চ্যুতি কি হয়? কম হয়। লাল বর্ণের চ্যুতি কম, আর লাল বর্ণের কি হয়? প্রতিসরাঙ্ক কম। লালের ক্ষেত্রে কি কম হয়? চ্যুতি কম হয় আর প্রতিসরাঙ্ক কম হয়। বেশি কি হয়? লালের ক্ষেত্রে বেশি হয় ফোকাস দৈর্ঘ্য, লালের ফোকাস দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগ বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর বেগ বেশি। এবার যদি বলে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যায় কি অপরিবর্তিত থাকে, বা আলোর বর্ণের জন্য কি দায়ী? বলবো আলোর বর্ণের জন্য দায়ী কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য নয়। আলোর বর্ণের জন্য দায়ী কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আলোর বর্ণের জন্য দায়ী ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এবার যদি বলে আলোক রশ্মি এক মাধ্যম থেকে যখন অপর মাধ্যমে যাচ্ছে কি অপরিবর্তিত থাকে? এক মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। আলো কি ধরনের তরঙ্গ? আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। মহাকাশ যাত্রীরা পৃথিবীর বায়ুমণ্ডল যখন অতিক্রম করে যায় তখন আকাশকে কেমন দেখায়? তখন আকাশকে কালো দেখে। কি বললাম? মহাকাশ যাত্রীরা পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে যখন যায় আকাশকে কালো দেখে। কিন্তু আমরা যারা পৃথিবীতে আছি তারা আকাশকে কেমন দেখি? নীল দেখি। কি জন্য নীল দেখি? না বিক্ষেপণের জন্য বা স্ক্যাটারিংয়ের জন্য। আর চাঁদের আকাশ কি দেখা যায়? কালো দেখা যায়। কেন? না বায়ুমণ্ডলের অনুপস্থিতির জন্য। এবার নক্ষত্র থেকে যে আলো নির্গত হচ্ছে তাদের বর্ণালী পরীক্ষা করার জন্য, বর্ণালী কি কালারের, তার টেম্পারেচার কত, এগুলো জানার জন্য আমরা দুটো সমীকরণ ব্যবহার করি। কার সমীকরণ ব্যবহার করি এবং সেই সমীকরণগুলো কি? তো 1 নম্বর সমীকরণ ব্যবহার করি আমরা সাহা সমীকরণ, মেঘনাথ সাহার ইকুয়েশন। 2 নম্বর হচ্ছে ভিনের ইকুয়েশন, WEIN, ভিন, উচ্চারণ করবো ভিনের ইকুয়েশন। ভিনের ইকুয়েশনটা কি? ল্যামডা টি সমান ধ্রুবক। তাহলে কি বললাম? যে নক্ষত্রের আলোর বর্ণালী পরীক্ষা করে নক্ষত্রের তাপমাত্রা নির্ণয় করার জন্য আমরা দুটো সূত্রের সাহায্য নিই। একটা হচ্ছে সাহার সমীকরণকে বলা হয় আবার থার্মাল আয়োনাইজেশন অফ এলিমেন্টস, ইকুয়েশন অফ থার্মাল আয়োনাইজেশন অফ এলিমেন্টস। তাহলে যদি বলে ইকুয়েশন অফ থার্মাল আয়োনাইজেশন অফ এলিমেন্টস, এটা কার সমীকরণ? সাহার সমীকরণ। এটা কি কাজে লাগে? না নক্ষত্রের তাপমাত্রা নির্ণয় করা, নক্ষত্রের আলোর বর্ণালী পরীক্ষা করা, এই কাজে লাগে। আর ভিনের সূত্রটা কি? ল্যামডা টি সমান ধ্রুবক। এবার যদি বলে কোনো নক্ষত্র পৃথিবীর দিকে এগিয়ে এলে তা থেকে নির্গত আলোর বর্ণালী সরে যাবে কার দিকে? কোনো নক্ষত্র পৃথিবীর দিকে এগিয়ে এলে তা থেকে নির্গত আলো সরে যাবে লাল বর্ণের দিকে না নীল বর্ণের দিকে? না আমাদেরকে এটা মনে রাখতে হবে, রেড শিফট, মানে যত দূরে যাওয়া যাবে সেটা লাল। রেড শিফট এই কথাটা যদি মনে রাখি তাহলে যত দূরে থাকবে সে হবে লাল। তাহলে পৃথিবীর দিকে এগিয়ে আসছে মানে কাছে আসছে, কাছে হলে হয়ে যাবে নীল, কাছে নীল আর দূরে লাল। তাহলে যদি বলে একটা নক্ষত্র পৃথিবী থেকে সব থেকে দূরে, তার কালার কি হবে? লাল। সব থেকে কাছে কি হবে? নীল। এবার আবার ভিনের সূত্র কি বলছে? ল্যামডা ইন্টু টি সমান ধ্রুবক। তাহলে
যাকে আমরা লাল দেখছি লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে যাকে দূরে দেখছি তাকে লাল দেখছি, আবার লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে টি মানে তাপমাত্রা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই ভিনের সূত্র থেকে বলা যায় যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার তাপমাত্রা কম, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাই লালের তাপমাত্রা কম, তাই লালকে আমরা শীতল, লালের তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে বা শীতল হবে, আর নীল উষ্ণ হবে। তাহলে কোন নক্ষত্রটা উষ্ণ বোধ হবে? যার কালার হচ্ছে নীল। সৌর বর্ণালী, বৈদ্যুতিক বাতি এদের থেকে নির্গত আলোর কালার কি হবে? সৌর বর্ণালী, তারপরে বৈদ্যুতিক বাতি এদের থেকে নির্গত আলো, আমাদের যে বর্ণালী সেই বর্ণালীগুলোকে কি বলবো? বর্ণালীগুলোকে বলবো আমরা এমিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম বা নিঃসরণ বর্ণালী। কি বললাম? এমিশন স্পেকট্রাম বা নিঃসরণ বর্ণালী। এবার ফ্রাউনহোফার রেখা, টেলুরিক রেখা, এরা কি হবে? ফ্রাউনহোফার রেখা আর টেলুরিক। ফ্রাউনহোফার রেখা আর টেলুরিক রেখা। তো একটা হচ্ছে রেখা শোষণ বর্ণালী, লাইন অ্যাবজর্পশন স্পেকট্রাম। এটা ফ্রাউনহোফারটা হচ্ছে রেখা শোষণ বর্ণালী, লাইন অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে বর্ণালী। আর টেলুরিক হচ্ছে শুধু অ্যাবজর্পশন মানে শোষণ বর্ণালী। এটা হচ্ছে রেখা শোষণ বর্ণালী আর এটা শুধু শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম। চোখের ত্রুটি, 1 নম্বর, আমরা 3টে ত্রুটি নিয়ে আলোচনা করব চোখের। 1 নম্বর ত্রুটি হচ্ছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া বা বাংলাতে বলে দীর্ঘ দৃষ্টি। এটা কি হয়ে যায় না, অক্ষিগোলকটা আকারে ছোট হয়ে যায়। অক্ষিগোলক চোখের যদি আকারে ছোট হয়ে যায় তাহলে দূরের বস্তুগুলো রেটিনা বা রেটিনার থেকে সামান্য দূরে গঠিত হয়। যেগুলো রেটিনার থেকে সামান্য দূরে গঠিত হয় সেগুলোকে উপযোজন ক্ষমতা প্রয়োগ করে চোখে বা রেটিনাতে ফেলা যায়। কিন্তু যেগুলো কাছে থাকে, যে এই দূরের বস্তু ঠিক এখানে বা এখানে গঠিত হবে, এখানে গঠিত হলেও চোখ উপযোজন ক্ষমতা প্রয়োগ করে রেটিনাতে ফেলতে পারবে। যেমন আমার সামনে যদি কোনো বল থাকে, আমি ঠিক একটু হাত বাড়িয়ে বলটাকে নিতে পারবো, কিন্তু যদি আমার থেকে খুব দূরে যদি বলটা থাকে হাত বাড়িয়েও নিতে পারবো না। এই যে চোখ মাংসপেশি এর সাহায্যে রেটিনার ধারে কাছে থাকা বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে ফেলতে পারছে, একে বলা হয় উপযোজন চোখে। এবার যারা কাছে আছে তাদের ক্ষেত্রে রেটিনা থেকে অনেক দূরে, ধরলাম এখানে গঠিত হলো, তখন সর্বোচ্চ উপযোজন ক্ষমতা প্রয়োগ করেও রেটিনাতে ফেলা যাবে না, তাই প্রতিবিম্ব দেখতে আমাদের অসুবিধার সৃষ্টি হবে। তাহলে কাছের জিনিসকে আমরা দেখতে অসুবিধা ফিল করছি কার ক্ষেত্রে? দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে। নামটার মধ্যেই লুকানো আছে যে জিনিসটা কি বোঝাতে চেয়েছে। দীর্ঘদৃষ্টি মানে দূরের দৃষ্টি, মানে দূরেরগুলোকে ঠিক দেখবে, কাছেরগুলোকে দেখতে অসুবিধা। তাই দীর্ঘদৃষ্টিতে কি না, কাছের বস্তু দেখতে অসুবিধা, কাছের বস্তু দেখতে অসুবিধা। এবার সুস্থ চোখের নিকট বিন্দু আর দূরবিন্দু কত হয়? সুস্থ চোখের নিকট বিন্দু মানে 25 সেমির কাছে যদি কোনো বই বা খাতা রেখে কাউকে পড়তে বলা হয় সে অসুবিধার সম্মুখীন হয়। তাহলে 25 সেমি হচ্ছে নিকট বিন্দু সুস্থ চোখের, আর দূরবিন্দু মানে খুব দূর পর্যন্ত দেখতে পায়, যাকে অঙ্কের ভাষায় বলা হয় অসীম বা ইনফিনিটি। তাহলে সুস্থ চোখের নিকট বিন্দু 25 সেমি আর দূরবিন্দু মানে ফার পয়েন্ট হচ্ছে অসীম। এবার এই ধরনের চোখের ক্ষেত্রে কি হয়, দূরের বস্তু দেখতে কোনো অসুবিধা হয় না, তাহলে দূরবিন্দু অসীমই থাকে। কিন্তু দীর্ঘদৃষ্টিতে নিকট বিন্দু কি হয়, এর তো কাছেরগুলোকে দেখতেই অসুবিধা, দূরেরগুলোকে দেখতে কোনো অসুবিধা নেই, তাহলে নিকট বিন্দু কি হয় 25 সেমির থেকে আরও দূরে সরে যায়। তাহলে প্রতিকার কি? তার কারণ হচ্ছে অক্ষিগোলকের ছোট হয়ে যাওয়া, কারণ অক্ষিগোলকের ছোট হওয়া, অক্ষিগোলকের ছোট হয়ে যাওয়া। আর প্রতিকার কি না, প্রতিকার হচ্ছে উত্তল লেন্সের চশমা, উত্তল লেন্সের চশমা। তাহলে এই চশমার পাওয়ার কি হবে না, পি সমান আমরা জানি 1/f, উত্তল লেন্সের এফ পজিটিভ, তাহলে পাওয়ার হয়ে যাবে প্লাস। তাহলে কেউ যদি প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করে তার মানে সে হাইপারমেট্রোপিয়া মানে দীর্ঘদৃষ্টি সম্পন্ন, তার মানে সে দূরের বস্তুকে দেখতে পায়, কাছের বস্তুকে দেখতে অসুবিধা। এর দূরবিন্দু থাকবে অসীমেই, নিকট বিন্দু হয়ে যাবে 25 সেমি থেকে দূরে। এবার নেক্সট হচ্ছে আমাদের মায়োপিয়া।
ঠিক উল্টো, হাইপারমেট্রোপিয়া জানলে মায়োপিয়া বলা যাবে। তাহলে মায়োপিয়াটা কি না নিকট দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি, তাহলে বাংলাতে বলে হ্রস্ব দৃষ্টি বা শর্ট সাইটেডনেস। অক্ষিগোলক, কারণ হচ্ছে অক্ষিগোলকের আকারে বেড়ে যাওয়া, আইপিসটা যদি লার্জার হয়ে যায়, অক্ষিগোলকের আকারে বেড়ে যাওয়া, অক্ষিগোলকের আকারে বড় হওয়া, এটা হচ্ছে কারণ। তাহলে এ কি হবে না কাছের গুলোকে দেখতে পাবে, দূরের গুলোকে দেখতে অসুবিধা, দূরের দেখতে অসুবিধে। তাহলে নিকট বিন্দু কি হবে আর দূরবিন্দু কি হবে? দূরবিন্দু অসীম থেকে কমে যাবে, মানে খুব বেশি দূরের দেখতে পাবে না। তাহলে সুস্থ চোখের দূরবিন্দু অসীম, কিন্তু এই ধরনের চোখের দূরবিন্দু অসীম থেকে অনেক কম। আর নিকট বিন্দু কি 25-এর থেকেও কম হতে পারে, 25ও থাকতে পারে বা 25 সেমির থেকেও কম হতে পারে, 25 সেমি এর কম নিকট বিন্দু। তাহলে প্রতিকার কি? প্রতিকার হচ্ছে মায়োপিয়ার প্রতিকার অবতল লেন্সের চশমা, প্রতিকার অবতল লেন্সের চশমা। তাহলে পাওয়ার কি হবে না P = 1/f, অবতল লেন্সের f নেগেটিভ, তাহলে এর পাওয়ার হয়ে যাবে নেগেটিভ, P = 1/f, f নেগেটিভ, তাহলে পাওয়ার নেগেটিভ। তাহলে কেউ যদি মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করে তার মানে সে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি সম্পন্ন, সে কাছের গুলোকে ভালো দেখতে পাবে, দূরের গুলোকে দেখতে তার প্রবলেম। প্রেস বায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি, প্রেস বায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি। এই ক্ষীণ দৃষ্টিটা কি না 40 বা তার বেশি যদি বয়স হয়ে যায় তাহলে সে কাছে রেখে, যে এইভাবে কাছে রেখে বই পড়তে পারে না, দূরে রেখে পড়তে হয়। তাহলে দূরে রেখে পড়তে হয় মানে কি নিকট বিন্দু দূরে সরে যায়। তাহলে কোনো ভাগ্যবান ব্যক্তির 40-এর পরে চশমার দরকার হয় না। কিভাবে ব্যাখ্যা করব? 40-এর পর চশমা প্রয়োজন হয় না, তো কিভাবে এটা ব্যাখ্যা দেওয়া যাবে? চশমা প্রয়োজন হয় না, তো আমি বললাম প্রেস বায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি বা চালসে দৃষ্টি, 40-এর পর অনেকের নিকট বিন্দু কি হয়ে যায় 25 সেমির থেকে দূরে সরে যায়, তাহলে কাছে রেখে পড়তে অসুবিধা ফিল করে, 25-এর থেকে দূরে রাখলে পড়তে তার সুবিধা হয়। তো সেই ধরনের ত্রুটিকে বলা হয় ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া। আবার যাদের হ্রস্ব দৃষ্টি বা শর্ট সাইটেডনেস বা মায়োপিয়া, তাদের ক্ষেত্রে কি হয় নিকট বিন্দু 25-এর থেকে কমে যায়, ধরলাম 25-এর থেকে কমে 20 হলো, আবার প্রেস বায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির জন্য আবার 20 থেকে দূরে সরে যাবে, দূরে সরতে সরতে ঠিক যদি আবার 25-এই এসে পৌঁছায় তাহলে তার আর চশমার প্রয়োজন হয় না, ওই জন্য ভাগ্যবান ব্যক্তির বলা হচ্ছে। তাহলে কাদের ক্ষেত্রে চশমার প্রয়োজন হয় না? না যারা হ্রস্ব দৃষ্টি সম্পন্ন, তাদের কোনো কারণে যদি নিকট বিন্দু 25-এর থেকে কমে যায়, আবার ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়ার জন্য কি হয় আবার দূরে সরতে থাকে নিকট বিন্দু, তাহলে যতটা কাছে এসেছিল ঠিক ততটাই যদি দূরে সরে যায় তাহলে চশমার প্রয়োজন হবে না, ওই জন্য ভাগ্যবান ব্যক্তির বলা হচ্ছে 40-এর পর চশমার প্রয়োজন হয় না। তাহলে প্রেস বায়োপিয়ার কারণ কি না মাংসপেশির শিথিল হয়ে যাওয়া। আর এটার জন্য আমাদের কি ধরনের চশমা ব্যবহার করতে হবে? বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্স মানে দুটো পাওয়ার থাকবে, ফোকাল লেন্থের উপরে পাওয়ার নির্ভর করে। বাইফোকাল লেন্স কখন ব্যবহার করব? ক্ষীণ দৃষ্টির জন্য। উপরেরটা আর নিচেরটাতে আমাদেরকে কাছের জিনিস দেখতে সাহায্য করবে, আর উপরেরটা দিয়ে দূরের জিনিসগুলোকে দেখতে সাহায্য করবে। তাহলে এই বাইফোকাল লেন্সের দু ধরনের পাওয়ার চশমার মধ্যে থাকে, নিচেরটা দিয়ে কাছের আর উপরেরটা দিয়ে দূরের গুলোকে আমরা দেখি। লাস্ট ত্রুটি যেটা চোখের প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া। তো প্রেস বায়োপিয়াটা কি না প্রেস বায়োপিয়াটা তো হলো ক্ষীণ দৃষ্টি। তাহলে আমরা তিনটে দৃষ্টি আলোচনা করলাম, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া আর আরেকটা কি আলোচনা করলাম? প্রেস বায়োপিয়া। এবার অনেক চোখের কি হয় না কর্নিয়ার অসমবক্রতার জন্য, কর্নিয়ার অসমবক্রতা মানে সব দিকে বাঁকাটা ঠিক থাকে না, কর্নিয়ার অসমবক্রতার জন্য এই ধরনের যদি কোনো রেখা থাকে লম্বালম্বি, সব রেখাকে একসাথে দেখতে পায় না। এই যে যেটা বললাম এই ধরনের রেখাগুলোকে একসাথে দেখতে পায় না। তো একসাথে দেখতে না পাওয়ার জন্য আরেকটা ত্রুটি আসে, সেটাকে বলা হয় অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজম বা বিষমদৃষ্টি। তো এটা কি করে আমরা ত্রুটিটা দূর করি? টোরিক লেন্স ব্যবহার করে। টোরিক লেন্স মানে একটা তল যদি হয় গলীয়, তার লম্ব তলটা হবে চোঙাকৃতি। কি বললাম? টোরিক লেন্সটা এমনভাবে নির্ণয় করা হয়, এক
তল যদি গোলীয় হয় মানে স্পেরিক্যাল, তার লম্ব তল হবে চোঙাকৃতি বা সিলিন্ড্রিক্যাল, লম্ব তল হবে চোঙাকৃতি বা সিলিন্ড্রিক্যাল। তাহলে এই ধরনের লেন্সকে বলা হয় টোরিক লেন্স। তাহলে টোরিক লেন্স কী জন্য ব্যবহার করা হয় না অ্যাস্টিগম্যাটিজম বা বিষমদৃষ্টি দূর করতে। বিষমদৃষ্টির কারণ কি না কর্নিয়ার অসমবক্রতা। আর এটা কি অসুবিধা ফিল করে না কতগুলো লম্ব রেখা যদি থাকে একই তলে তাদের সব কটাকে একসাথে দেখতে অসুবিধার সম্মুখীন হয়। তো এটাই হলো চোখের নানা রকম দৃষ্টির কারণ মানে ত্রুটির কারণ, দৃষ্টির ত্রুটির কারণ এবং তাদের প্রতিকার। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো তোমাদের একটা কাজ, যাদের ভিডিওটা ভালো লাগবে অন্য সবাইকে শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। ওকে।